সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কি আমার সাউন্ড আজকে ক্লিয়ার বুঝতে পারছো? একটু কাইন্ডলি কমেন্টে যদি জানাও, আমি নিশ্চিত হতে পারবো। আমি খুবই দুঃখিত গতকাল সম্প্রচারিত ক্লাসটির জন্য। অ্যাকচুয়ালি প্রযুক্তিগত অদক্ষতার কারণেই আমি বলবো আমার ক্লাসটির সাউন্ড জনিত যে সমস্যা তৈরি হয়েছে, আমি সেজন্য তোমাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারকে। স্যারের নির্দেশনা ক্রমেই আমি তোমাদের সামনে আজ আবার নতুন করে এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আমার বিশ্বাস গতকালের যে সমস্যাটি ছিল সেটি আজকে ওভারকাম হয়েছে। তোমরা এই ক্লাসটি যথাযথভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ক্লাসটির গুরুত্ব অনেক বেশি ছিল, তাই আমি নিজেও খুবই আফসোস করেছি এজন্য যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস সাউন্ডজনিত কারণে তোমাদের শুনতে সমস্যা হয়েছে। ওকে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো আজকে আমার এই লাইভে, তাদেরকে আবারও বলছি তোমাদের জন্য এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এবারের পরীক্ষা হয়তোবা এই অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসটি পরিচালনা করছি তোমরা আমার সাথেই থাকবে। যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদেরকেও আমি অনুরোধ জানাচ্ছি, তোমাদের জন্য টপিকসটি গুরুত্বপূর্ণ। কেননা এই টপিকসটি থেকে অভ্যন্তরীণ পরীক্ষা কিংবা তোমরা যখন উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা অবতীর্ণ হবে তোমাদেরও এখান থেকে প্রশ্ন আসবে। তো যথারীতি আমি আজকের সেশন পরিচালনায় আছি। তোমরা নিশ্চয়ই আমার পরিচয় জানো। আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে লেকচার টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে সেটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল যে ডিভাইস যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের উপর একটি লেকচার। আমি আইসিটি বিষয়ের উপর প্রথম লেকচারে অনলাইন যে ক্লাসটি নিয়েছি প্রথম, এখানে এনকোডার ও ডিকোডার নিয়ে আলোচনা করি। তোমরা জানো এই অধ্যায়ের লাস্টের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসটি হলো অ্যাডার। অ্যাডার অনেক বড় একটা আলোচ্য বিষয়। আজকের লেকচারে অ্যাডার পুরোটা শেষ করতে পারবো না, তাই আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যাডার সার্কিটের পরিচয় নিয়ে, এবং তারপর আলোচনা করার চেষ্টা করব হাফ অ্যাডার নিয়ে। এই দুইটা টপিকস পরিপূর্ণভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব। তার পরবর্তীতে যখন আমার সুযোগ আসবে লাইভ ক্লাসে আসার, তখন আমি ফুল অ্যাডার এবং বাইনারি অ্যাডার এবং রেজিস্টার, কাউন্টার, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো একটু যদি জানাও সাউন্ডটি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, কোনো নয়েজ হচ্ছে কিনা, তাহলে আমি আশ্বস্ত হতে পারি। কারণ গতকাল এই সমস্যাটার জন্যই আমার ক্লাসটি আসলে ফ্রুটফুল হয় নাই। তো আমরা চলে যাই পরবর্তী অংশে। তোমরা রাবেয়া আজাদ সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এরকম যারা আছো তোমরা কমেন্টে যদি একটু তোমাদের মতামতটা ব্যক্ত করো, আমি ক্লাসটি করতে অত্যাধিক আনন্দ বোধ করব। তো চলে যাই আমি আমার পরবর্তী আলোচনায়।
থ্যাংক ইউ জানাচ্ছি শহীদুল ইসলাম রিকনকে তার কমেন্টের জন্য। কথা বোঝা যাচ্ছে সুন্দরভাবে, থ্যাংক ইউ। মোহাম্মদ নাহিম মনির, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য। আর যদি সম্ভব হয় তোমরা অন্যদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দাও, নিজ নিজ আইডি থেকে যদি শেয়ার দাও তাহলে আরও অনেক বেশি স্টুডেন্ট ক্লাসটি করার সুযোগ পাবে। হেলাল উদ্দিন হেলাল, থ্যাংক ইউ, সব ঠিক আছে স্যার। কৌশিকী সাহা, ধন্যবাদ তোমাকে ক্লাসে কন্টিনিউ করার জন্য। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, তোমাদের যে ক্লাসগুলো আমরা অনলাইনে সম্পন্ন করছি এগুলো কিন্তু হয়তোবা ক্লাসে আর করার সুযোগ হবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা একটা ফর্মাল সেশন, যেভাবে আমরা ক্লাস পরিচালনা করি ওই রকমই ক্লাস পরিচালিত হচ্ছে, তাই ক্লাসগুলোর গুরুত্ব অত্যাধিক বেশি। হয়তো অনেকেই বলবে আমি তো ক্লাস করি নাই অনলাইনে, আমার এমবি ছিল না, আমার ফেসবুক আইডি নেই। আসলে এগুলো হয়তো তখন কোনো কজ হিসাবে আমরা ধরতে পারবো না, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমেই আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতায় আমরা সেটা ভালোভাবে পরিচালিত করছি তোমাদের জন্যই। তাই যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হতে পারছো না, তোমরা চাইলে পরবর্তীতেও আমাদের কলেজের যে লক্ষ্মীপুর সরকারি কলেজের ও ফেসবুক পেজ আছে, সেই পেজে ঢুকে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। ওকে, আমি আর অন্য প্রসঙ্গে কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছি আমার আজকে আলোচ্য বিষয় অ্যাডার সার্কিট নিয়ে কথা বলবো। অ্যাডার শব্দের অর্থ অ্যাড থেকে অ্যাডার, অর্থাৎ অ্যাড অর্থ যোগ করা, অ্যাডার যে যোগ করে, আর সার্কিট বর্তনী। এখন আসলে কম্পিউটার সিস্টেম যেভাবে পরিচালিত হয় তার অভ্যন্তরে যে সকল কাজের প্রসেস করে, এই প্রসেসিংয়ের মধ্যে বিভিন্ন গাণিতিক কার্যাবলী তাকে সম্পন্ন করতে। এই গাণিতিক কার্যাবলী সম্পন্ন করার জন্য তোমরা জানো যে মোট গাণিতিক অপারেশন আছে 4 ধরনের: যোগ প্রক্রিয়া, গুণ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কম্পিউটার শুধুমাত্র যোগের প্রক্রিয়াটি করতে পারে। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে, কম্পিউটার তাহলে বিয়োগ, গুণ, ভাগ এই প্রক্রিয়াগুলো কি সম্পন্ন করতে পারে না? উত্তরে বলবো অবশ্যই পারে, তবে সে সরাসরি করে না, সে আরেকটা ভিন্ন ওয়েতে এই কাজগুলো সম্পন্ন। যেমন তোমরা অবগত আছো এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর যে অংশটি ছিল সেখানে লাস্টের দিকে একটি টপিক ছিল পরিপূরক পদ্ধতি। যারা আমার লাইভে আছো তোমাদের তোমরা নিশ্চয়ই বলতে পারো পরিপূরক পদ্ধতির আসলে মূল কথাটা কি? কেউ কি কমেন্টে অ্যান্সারটি লিখতে পারবে? পরিপূরক পদ্ধতির মূল কথা কি? আমি অপেক্ষায় রইলাম। আরেকটু বিষয় আছে যে গুণ গুণ প্রক্রিয়া। গুণ প্রক্রিয়াটি হলো আসলে বারবার যোগ করা, অর্থাৎ কোনো একটি গুণ প্রক্রিয়া তুমি একবার সম্পন্ন করলে যে রেজাল্ট পাবে, আর বারবার যোগ করেও কিন্তু সেই একই রেজাল্টে পৌঁছানো সম্ভব। ঠিক একইভাবে ভাগ প্রক্রিয়াটি হলো বারবার বিয়োগ করা, একবার ভাগ করলে যে রেজাল্ট আসবে বারবার বিয়োগ করেও সেই একই রেজাল্ট পাওয়া সম্ভব। তাহলে লক্ষ্য করো, তোমরা কি কেউ 2-এর পরিপূরক বিষয়টার অ্যান্সার দাও নাই? ওকে, আমি বলে দিচ্ছি। 2-এর পরিপূরকের মূল কথা হচ্ছে এটি যোগ প্রক্রিয়ার মাধ্যমে বিয়োগের কাজকে সম্পন্ন করে, অর্থাৎ করব যোগ, রেজাল্ট যেটা আসবে সেটা হবে বিয়োগের। খুব ম্যাজিক্যাল বিষয় না? লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আগে বলেছি কম্পিউটার শুধুমাত্র একটি গাণিতিক প্রক্রিয়াকে যথাযথভাবে সম্পন্ন করতে পারে এবং সেটি হচ্ছে যোগের কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে বিয়োগের কাজকে কিভাবে করবে? 2-এর পরিপূরকের মাধ্যমে। আর 2-এর পরিপূরকের মূল কথা কি? যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা। তাহলে সেটি আসলে যোগ করা। গুণ, সেটিও কিন্তু যোগ করা, বারবার যোগ করা। আর ভাগ, এটিও হচ্ছে কি বারবার বিয়োগ করা। আর বিয়োগের কাজটি করবে কিভাবে?
দুইয়ের পরিপূরকের দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি যে কম্পিউটার শুধুমাত্র যোগের মাধ্যমেই বিয়োগ, গুণ, ভাগ এবং যোগ সব কাজগুলোকে সম্পন্ন করতে। তাহলে এই সবগুলো কাজ সম্পন্ন করার জন্য এই সবগুলো কাজকে সম্পন্ন করার জন্য কম্পিউটার যে সার্কিটটি ব্যবহার করে সেই সার্কিটের নাম হচ্ছে অ্যাডার সার্কিট। তাহলে বুঝতেই পারছো কম্পিউটারের গাণিতিক কার্যাবলী সম্পন্ন করার ক্ষেত্রে অ্যাডার সার্কিটের গুরুত্ব অত্যাধিক। আর এই অ্যাডার সার্কিট সম্পর্কে যথোপযুক্তভাবে জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা যেহেতু তোমাদের সিলেবাসের টপিকস, তাই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসা খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করো, আমরা পরীক্ষায় অ্যাডার এই সংখ্যাটা যদি জানতে চাই যে অ্যাডার কি, তাহলে আমরা কিভাবে এটাকে সংজ্ঞায়িত করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে আমি একটি সংজ্ঞা লিখেছি, খুবই সহজ একটা সংজ্ঞা, যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন করা হয়। যোগের কাজ, তাহলে যোগের কাজ যে সার্কিট দ্বারা সম্পন্ন করা হবে তাকে কি বলবো? অ্যাডার বলবো। তাহলে এটার বাংলা যে শব্দটা, এটাও মাঝে মধ্যে আসে, যোগ কারক বর্তনী কাকে বলে। তাহলে যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার সার্কিট বা যোগ কারক বর্তনী। মানে খুবই সহজ একটা সংজ্ঞা। এখানে সমবায় সার্কিটের কথা বলেছি। সমবায়, এর আগে এনকোডার এবং ডিকোডার আলোচনা করার সময় আমি বিষয়টি ব্যাখ্যা করেছি। তোমাদের যারা ক্লাসটি শুনেছো দেখেছো তোমাদের পারা উচিত। সমবায় মানে এখানে একাধিক লজিক গেট ব্যবহৃত হবে, একাধিক মৌলিক যৌগিক গেটের সমন্বয় মূলত এই সার্কিটগুলো তৈরি করা হয়, তাই এটাকে সমবায় সার্কিট বলা হচ্ছে। ওকে, আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, আমি প্রথমে তোমাদেরকে যে কথাগুলো বলেছি সেগুলো আমি এখানে তোমাদের জন্য উপস্থাপন করছি, সেটা তোমাদের কাজে লাগবে। কম্পিউটার তার অভ্যন্তরের সকল গাণিতিক কাজ যোগের মাধ্যমে সম্পন্ন। আমরা জানি গুণ হলো বারবার যোগ করা, আর ভাগ হলো বারবার বিয়োগ করা। আবার পরিপূরক পদ্ধতির মাধ্যমে কম্পিউটার বিয়োগের সমস্যাকে যোগের মাধ্যমে করতে পারে, এটা আমি আগে আলোচনা করেছি। তার মানে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সকল প্রকার গাণিতিক প্রক্রিয়াই কম্পিউটার কিসের মাধ্যমে সম্পন্ন করে? যোগের মাধ্যমে। আর তা একটি মাত্র সার্কিটের মাধ্যমে হয়ে থাকে, যার নাম অ্যাডার সার্কিট। আমার মনে হয় তোমরা অ্যাডার সার্কিটের পরিচয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তোমরা অনেকেই এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছো। আহিয়ান ওপি, থ্যাংক ইউ জানাচ্ছি তোমাকে। আমার শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন আহমেদ ভূঁইয়া স্যারও এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, স্যারকেও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা অ্যাডার সার্কিটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা জানো হয়তো বা অ্যাডার সার্কিট দুই ধরনের এখন দেখব। একটি হলো অর্ধযোগকারক সার্কিট নামে পরিচিত, তার আরেকটি নাম হচ্ছে হাফ অ্যাডার, আর আরেকটি অংশ হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগকারক বর্তনী। তাহলে কম্পিউটার সিস্টেমে কয় ধরনের অ্যাডার সার্কিট ব্যবহৃত হবে? দুই ধরনের অ্যাডার সার্কিট ব্যবহৃত হবে। একটি হচ্ছে হাফ অ্যাডার, আর একটি হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার অনেক সময় বাংলায় কথাগুলো প্রশ্নে আসে, সেক্ষেত্রে অর্ধ যোগকারক বর্তনী, এবং আরেকটি হচ্ছে পূর্ণ যোগকারক বর্তনী। আমরা একটি ব্লক চিত্রের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডার কয় ধরনের? অ্যাডার দুই ধরনের, একটি হচ্ছে হাফ অ্যাডার, আরেকটি হচ্ছে ফুল অ্যাডার। ওকে, মেহেদি হাসান সোহাগকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী অংশে যাচ্ছি, হাফ অ্যাডারের পরিচয় নিয়ে কথা বলবো। আমার হাফ অ্যাডার সম্পর্কে কি কি জানতে হবে? পরীক্ষায় হাফ অ্যাডার হাফ অ্যাডার থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেটা একটু খেয়াল করব। হাফ অ্যাডার থেকে বেসিক্যালি সংজ্ঞাটা আসে পরীক্ষায়, হাফ অ্যাডার কাকে বলে। তারপরে হাফ অ্যাডারের পরিচয়, অর্থাৎ হাফ অ্যাডারের ব্লক চিত্র আমাদের জানতে হবে। হাফ অ্যাডারের সূত্রক সারণী, অর্থাৎ কীভাবে এটি গাণিতিকভাবে কাজ করে এটা জানতে হবে। তারপরে হাফ অ্যাডারের লজিক চিত্র, হাফ অ্যাডারের বুলিয়ান সমীকরণ সম্পর্কে জানতে হবে। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন, এবং
শুধুমাত্র নর গেট ও ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন। তাহলে এখানে তিনটা ডিফারেন্ট বিষয় আছে। একটি হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে বাস্তবায়ন, শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বাস্তবায়ন। তাহলে আমরা এই তিনটা বিষয় যেগুলো আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এরপর আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে যে হাফ অ্যাডারের সীমাবদ্ধতা অর্থাৎ অসুবিধা কি। কম্পিউটার সিস্টেমে যখন এটিকে আমরা ব্যবহার করব বা কোনো সার্কিটে ব্যবহার করব তখন এটার কি কি অসুবিধার আমরা সম্মুখীন হতে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের অনুধাবন স্তরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আমরা প্রথমে হাফ অ্যাডারের সংজ্ঞাতে যাই। হাফ অ্যাডার কাকে বলে? যে অ্যাডার সার্কিট দুটি বাইনারি বিট যোগ করে। বন্ধুরা, এখানে কিন্তু তোমার মুখ্য কথা হলো দুটি বাইনারি বিট। কয়টি বাইনারি বিট? দুইটি বাইনারি বিট। অনেক সময় অবজেক্টিভে আসে হাফ অ্যাডার কয়টি বাইনারি বিটকে যোগ করতে পারে। তাহলে হাফ অ্যাডার কয়টি বাইনারি বিটকে যোগ করতে পারে? দুইটি বাইনারি বিটকে হাফ অ্যাডার যোগ করতে পারে। তাহলে যে অ্যাডার সার্কিট দুইটি বাইনারি বিট যোগ করে ফলাফল হিসাবে যোগফল ও ক্যারি বিট প্রদান করে তাকে হাফ অ্যাডার বলে। তাহলে ফলাফল হিসেবে কি কি দিবে? দুইটা ফলাফল দিবে, একটা হলো সাম আর একটা হলো ক্যারি। যোগফল এবং ক্যারি। ক্যারি সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেহেতু সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশটি আমাদের ক্লাসেই পড়া হয়েছে। সেক্ষেত্রে বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ, বিশেষ করে বাইনারি যোগের ক্ষেত্রে যে ফ্লো বিটটা আসে ক্যারি বিট, এটি তো সেটা আর এখানে বিস্তারিত আলোচনা করব না। আমরা এখানে হাফ অ্যাডারের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। এর সংজ্ঞাটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমার মনে হয় তোমাদের কাজে লাগবে সংজ্ঞাটি। যে অ্যাডার সার্কিট দুইটি বাইনারি বিট যোগ করে ফলাফল হিসাবে যোগফল ও ক্যারি বিট প্রদান করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। খুব সহজ সংজ্ঞা। তাহলে এখানে এই সংজ্ঞার মধ্যেই কিন্তু তার গঠনগত কিছু বিষয় চলে আসছে। যেহেতু এগুলো লজিক সার্কিট, লজিক সার্কিটের স্বাভাবিক যে গঠন, সেখানে আমরা জানি তার ইনপুট একটা অংশ থাকবে এবং আউটপুট একটা অংশ থাকবে। লক্ষ্য করো, এটি যোগ করতে পারে কয়টি বাইনারি বিট? দুইটি বাইনারি বিট। তাই এক্ষেত্রে ইনপুট দুইটি ব্যবহৃত হবে। আর ফলাফল কি কি দিচ্ছে? একটা ফলাফল দিচ্ছে যোগফল এবং আরেকটা ফলাফল দিচ্ছে ক্যারি বিট। তাই এক্ষেত্রে আউটপুটও হবে কয়টি? তাহলে লক্ষ্য করো, এই সার্কিটটা যদি আমরা এখন ব্লক ডায়াগ্রাম দেখি, ব্লক ডায়াগ্রাম, তাহলে ইনপুট হবে দুইটা লাইন এবং আউটপুট হবে দুইটা লাইন। এবং ইনপুটগুলোকে আমি এ বি দ্বারা ডিফাইন করেছি এবং আউটপুটগুলোকে সাম এবং ক্যারি। এটা কিন্তু আউটপুটগুলোকে তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবে না, ইনপুটকে প্রকাশ করতে পারো। কারণ আউটপুটে একটা হবে সাম আউটপুট, সাম লাইন, সেটাকে এস দ্বারা প্রকাশ করেছি, এবং আরেকটা হচ্ছে ক্যারি লাইন, যেটাকে আমরা আউটপুট দ্বারা সি দ্বারা প্রকাশ করেছি। অনেক সময় তোমরা দেখবা এই সির মধ্যে আমরা সি ও দ্বারা প্রকাশ করি, একটা সাবস্ক্রিপ্ট হিসাবে আমরা একটা ও লিখি তার ডান পাশের নিচের দিকে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা আই ইন লিখি সি এর সাথে। যদি সি আই ইন লিখি, সি ইন, এটা ইনপুটে ব্যবহৃত হবে, যেটা ফুল অ্যাডারে কাজ করবে, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আর যদি আমরা সি ও দেখি তাহলে বুঝতে হবে এটি আউটপুট হিসেবে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা হাফ অ্যাডার যে পরিচয় আমি উপস্থাপন করেছি তা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটি হাফ অ্যাডারের একটি ব্লক ডায়াগ্রাম। শুনো, এই ব্লক ডায়াগ্রামগুলো আমাদের বুঝতে হবে। অনেক সময় সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে আমি তো এখানে ব্লক ডায়াগ্রামে হলুদ অংশ যেটা দেখিয়েছি তার ভিতরে হাফ অ্যাডার লিখছি, এইচ এ দ্বারা প্রকাশ করেছি, তার মানে এটা তুমি বুঝতে পারছো হাফ অ্যাডার। কিন্তু পরীক্ষার সময় কিন্তু ভিতরে এই লেখাটা দিবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এ বি এস সি এগুলো হয়তো দিবে না, শুধু সিম্পল চিত্রটা দিয়ে দিবে। তখন তোমাকে বুঝে নিতে হবে এটি কি বোঝানো হয়েছে, এটি দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে কিভাবে বুঝবা? ইনপুট এবং আউটপুটের সংখ্যা দ্বারা তুমি বুঝবা যে এটি কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডারের ইনপুট কয়টি হবে? হাফ অ্যাডারের ইনপুট হবে দুইটি এবং ফুল অ্যাডারের ইনপুট হবে, হাফ অ্যাডারের ইনপুট হবে দুইটি এবং আউটপুটও হবে কয়টি? দুইটি। আর ফুল অ্যাডার যখন আলোচনা করবে তখন দেখবা ফুল অ্যাডারের ইনপুট তিনটি থাকে, আউটপুট দুটি। সেটা আমি আজকে আলোচনা করব।
তো আমার মনে হয় হাফ অ্যাডারের পরিচয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী স্লাইডে যাব। এর মধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছে তাসনিম জান্নাত, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো, কারণ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষামুখী যে কোনো ধরনের পরীক্ষায় অবজেক্টিভ, সৃজনশীল, জ্ঞান, অনুধাবন যে কোনো পর্যায়ের প্রশ্নের জন্য আজকের লেকচারটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। তোমরা অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবে। ওকে, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। হাফ অ্যাডার সার্কিটের বিস্তারিত আলোচনায় যাব। আমরা শুরুতেই হাফ অ্যাডার সার্কিটের সত্যক সারণী নিয়ে কথা বলবো। আসলে লজিক সার্কিট যথাযথভাবে বুঝতে হলে আমাদেরকে সত্যক সারণী হবে, এবং এটা নিয়ে বারবার বলা হয়েছে। আমি যখন ক্লাসে তোমাদের সামনে সরাসরি এই লেকচারগুলো দিয়েছি লজিক গেটের, বিশেষ করে ব্যবসা শিক্ষা শাখায় যারা আছো তাদের আমি এই অধ্যায়টা এই অধ্যায়টা ক্লাসে পড়াচ্ছিলাম, এখনো শেষ করতে পারি নাই। তো সেক্ষেত্রে সত্যক সারণী আমাদের বুঝতে হবে। তো সত্যক সারণীর মূল কথা হচ্ছে, সত্যক সারণী হলো লজিক গেটের কার্যাবলীকে সংক্ষেপে প্রকাশ করে। একটা সত্যক সারণী দেখেই আমরা বুঝতে পারবো যে এটির কার্যাবলীটা কী হবে, এটি কি কি ফাংশন ব্যবহার হবে তার মধ্যে, এবং তার আউটপুট কি হবে, ইনপুট কয়টি হবে, সব কিছু আমরা ধারণা পেতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগের স্লাইডে আলোচনা করেছি হাফ অ্যাডারের ইনপুট কয়টি থাকবে, দুইটি ইনপুট থাকবে, এবং আউটপুট কয়টি থাকবে, আউটপুটও দুইটি থাকবে। তাহলে আমরা এরকম একটা সত্যক সারণীর ডিজাইন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এখানে লক্ষ্য করছো ইনপুট হচ্ছে দুইটি, যাদেরকে আমি এ এবং বি দ্বারা প্রকাশ করেছি, এবং আউটপুটও আছে দুইটি, যাদেরকে এস এবং সি দ্বারা প্রকাশ করেছে। তাহলে এস দ্বারা কি বোঝাচ্ছে, সাম, আর সি দ্বারা ক্যারি আউট। আচ্ছা, এখন যেহেতু দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণী, তোমাদের জানা আছে দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর জন্য রো হবে 4টি, এবং আমরা সেগুলো দেখিয়েছি। তো যদি আমার দুটি বিটি ইনপুটের দুটি বিটি 0 0 হয়, তাহলে 0 0 বাইনারি যোগ করলে যোগফল 0, ক্যারি নাই, তাই ক্যারির ফাংশনটাও আমরা 0 হিসেবে বিবেচনা করি। তারপরে আসো, যদি ইনপুট দুটির মধ্যে যে কোনো একটি 0 এবং আরেকটি 1 হয়, যে কোনো একটি 0, এখানে আমি প্রথমটি 0 তারপরেরটি 1, আর পরের রোতে প্রথমটি 1 তারপরেরটি 0, অর্থাৎ দুটি ইনপুটের মধ্যে একটি 1 আছে, একটি 0 আছে। বাইনারি যোগের নিয়ম অনুযায়ী 0 এবং 1 বা 1 এবং 0 যোগ করলে যোগফল কত হবে, কিন্তু কোনো ক্যারি নাই, তাই দুটি রোর মধ্যে ক্যারির পজিশনে 0 ব্যবহার করেছে। তারপরে আসো, ইনপুট দুটি আছে, ইনপুট দুটি যদি 1 1 হয়, বাইনারি যোগের নিয়মে দুটি 1 একত্রে যোগ করা, বাইনারি যোগ করা হলে যোগফল হয় 0। আর এক্ষেত্রে কিন্তু ক্যারি আছে, এবং এই ক্যারি থাকে 1, ক্যারিটা আমরা 1 ক্যারির কলামে ব্যবহার করেছি। তাহলে হাফ অ্যাডার সার্কিটে আমার যে সত্যক সারণীটা ব্যবহার হয় সেটি আমরা এখানে প্রেজেন্ট করলাম, এবং খুবই সহজ একটা সত্যক সারণী। তোমরা এগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না, আশা করি সহজে বিষয়গুলো করতে পারবে। এবার আসো, সত্যক সারণী থেকে আমরা বুলিয়ান সমীকরণ বা আউটপুট ফাংশন বা আউটপুট সমীকরণগুলো গঠন করব। তো বুলিয়ান সমীকরণ গঠন করার জন্য সত্যক সারণী থেকে বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে নিয়মটি, সেটি হচ্ছে তোমার সোফ নিয়ম, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট নিয়ম। কোন নিয়মটি? সাম অফ প্রোডাক্ট নিয়ম। সাম অফ প্রোডাক্ট নিয়মে, অর্থাৎ নিয়মটা আমি এনকোডার এবং ডিকোডার যে ক্লাসটি প্রথম নিয়েছি সেখানেও আমি ব্যাখ্যা করেছি, অনেকে হয়তো বুঝো নাই, আজকে আবার রিপিট করছি, দেখো বিষয়গুলো কিভাবে সহজ হয়। তাহলে এখানে আউটপুট যেহেতু দুইটি, তার মানে সমীকরণ দুইটি হবে। প্রথম আমরা সামের সমীকরণটি ব্যবহার করছি, গঠন করছি সোপ পদ্ধতিতে, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট পদ্ধতিতে। লক্ষ্য করো, এই পদ্ধতির মূল কথা হলো যে সামের নিচের দিকে যে মানগুলো আছে, কয়টা মান আছে? 4টি মান আছে। এই 4টি মানের মধ্যে যে মানগুলো হাই লেভেলে আছে, দ্যাট মিনস যে মানগুলো 1 আছে, সেই মানগুলোর জন্য আমার ইনপুটগুলোকে প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। এখন ধরো প্রথম 1-এর জন্য ইনপুট এই দুইটাকে আমরা প্রোডাক্ট করব, গুণ করে আবার দ্বিতীয় 1-এর জন্য এই দুইটাকে গুণ করব, গুণ করলে দুটি গুণফলকে তারপর যোগ করব। তাহলে আগে গুণ, তারপরে কি যোগ। এখন প্রথম 1-এর জন্য দেখো, এ এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে কত? 1।
খেয়াল করো, এর মান 0 এবং সাম অফ প্রোডাক্টের এই পদ্ধতির নিয়ম অনুযায়ী যে ইনপুটের মানটা লো লেভেলে থাকবে অর্থাৎ 0-তে থাকবে সেই ইনপুটটাকে আমরা নট গেট আকারে প্রকাশ করতে পারবো, পূরক আকারে, ইনভার্টার আকারে আমরা সেটাকে প্রকাশ করব। এ নটকে আমরা কিভাবে লিখব? এ নটকে লিখব এ বার। কেন এখানে এর উপরে বার চিহ্ন ইউজ করেছি বা পূরক চিহ্ন ইউজ করেছি? কারণ এই পদ্ধতি অনুযায়ী এর মানটা হচ্ছে লো লেভেল অর্থাৎ 0, আর 0 লেভেলে থাকলে সেটা নট আকারে আসবে। তারপর দেখো বি এর মানে আসছে কত? 1, 1 থাকাতে সেটা সরাসরি হয়েছে এবং এটা প্রোডাক্ট হয়েছে, গুণ হয়েছে। পরবর্তী 1-এর জন্য আবার যোগ হবে, এই দুইটা গুণফলকে যোগ করব। পরবর্তী 1-এর জন্য লক্ষ্য করো এর মান কিন্তু এবার 1, তাই এটা সরাসরি ব্যবহার করেছি এবং বি এর মান হচ্ছে 0, তাই বি কে নট আকারে ব্যবহার করেছি। তাহলে সাম অফ প্রোডাক্টের নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে লক্ষ্য করো এই দুটোকে আমরা বুলিয়ান যে স্বতঃসিদ্ধগুলো আছে সেই স্বতঃসিদ্ধগুলো অনুযায়ী আমরা এটা একটা সূত্রের মধ্যে পড়ে যায়, যে সূত্রটা হচ্ছে এ এক্স অর বি এর সূত্র। এ এক্স অর বি, এই বুলিয়ান স্বতঃসিদ্ধটা ব্যবহার করলে আমরা সেটাকে এরকমভাবে উপস্থাপন করতে পারি। তাহলে সামের যে সমীকরণটি বুলিয়ান সমীকরণ বা আউটপুট সমীকরণ সেটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার আসলে ক্যারির সমীকরণে যাই। ক্যারির সমীকরণের এই নিয়ম অনুযায়ী আউটপুটে 1 আছে মাত্র একবার। তাহলে এই একবারের জন্য ইনপুটগুলোকে বিবেচনা করব, ইনপুট A1 B1। যেহেতু দুইটাই 1-এ আছে তার মানে এগুলো কোনোটাই নট আকারে হবে না, সরাসরি দুইটা কি হবে? গুণ হবে। তাই আমরা সেটাকে গুণ আকারে উপস্থাপন করছি AB। এখানে যেহেতু অন্য কোনো আর 1 নাই ক্যারিতে, তাই এখানে আর যোগ চিহ্ন ব্যবহার হয়ে অন্য কোনো রাশি আসবে না। আমার মনে হয় তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সত্যক সারণী ব্যবহার করে কিভাবে হাফ অ্যাডারের আউটপুট সমীকরণ দুটি গঠন করলাম, আমার মনে হয় তোমরা খুব সহজে বিষয়টা অবগত হয়েছো। তাহলে এখানে কয়টি সমীকরণ? দুইটি সমীকরণ। সামের মধ্যে একটা সমীকরণ, সেটা হলো এ এক্স অর বি, আর ক্যারির মধ্যে একটা সমীকরণ, এটা হচ্ছে এ। এখান থেকে অবজেক্টিভে প্রশ্ন আসে যে হাফ অ্যাডার সার্কিটে কয়টি লজিক গেট ব্যবহৃত হয় বা হাফ অ্যাডারের কয়টি লজিক গেটের সমন্বয়ে হাফ অ্যাডার সার্কিট গঠিত হয়? বলো তো কয়টি? আউটপুটে সামের জন্য একটি লজিক গেট, ক্যারির জন্য একটি লজিক গেট। সামের জন্য যে লজিক গেটটি আছে তার নাম কি? এ এক্স অর বি, তার মানে কোন গেট? এক্স অর গেট। আর ক্যারির জন্য এ বি, ইনপুটগুলোকে যদি গুণ করা হয় এটি কোন লজিক গেটের ধর্ম? অ্যান্ড লজিক গেটের ধর্ম। তাহলে হাফ অ্যাডারে কয়টি লজিক গেট থাকে? দুটি লজিক গেট থাকে, একটি হলো এক্স অর গেট আর একটি হচ্ছে কি অ্যান্ড গেট। মনে রাখতে হবে। আমরা এর পরবর্তী স্লাইডে হাফ অ্যাডার সার্কিটের লজিক চিত্রটা উপস্থাপন করব। তোমরা তাহলে দেখবা একটি এক্স অর গেট ব্যবহৃত হয়েছে এবং একটি অ্যান্ড গেট ব্যবহৃত হয়েছে। আমার লাইভে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমার শ্রদ্ধেয় সানি মাহবুব স্যার। আমি স্যারকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম স্যার, লাইভ ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য, আমাকে ইন্সপিরেশন করার জন্য। তো পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি হাফ অ্যাডার সার্কিটের। আমরা এখন কি দেখব? লজিক বর্তনীটা অঙ্কন করব। লজিক বর্তনী আসলে মুখস্থ অঙ্কন করা যাবে না। লজিক বর্তনী অঙ্কনের জন্য আমরা যে বুলিয়ান সমীকরণ দুটি গঠন করেছি সেই বুলিয়ান সমীকরণগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমি আবার বুলিয়ান সমীকরণগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এস ইকুয়াল, আমি আগেই বলেছি, এটা এক্স অর গেট এ এক্স অর বি, এবং সি ইকুয়াল কি এ বি। এই দুটি সমীকরণকে আমরা এখন লজিক চিত্রে উপস্থাপন করব। তো লজিক চিত্রে তোমাদের সামনে একটি লজিক চিত্র দেখাচ্ছি। এখানে ইনপুট সাম এবং ক্যারি, সত্যক সারণীটা দিকে তাকাইলে বুঝতে পারবা ইনপুট কয়টি ব্যবহার হয়েছে? দুটি ইনপুট ব্যবহার হয়েছে, একটি হলো এ আর একটি হচ্ছে কি বি। তাহলে এ বি দুটি ইনপুটই আমি ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে সামের জন্য যেহেতু এক্সর গেটের আমরা এই ধরনের প্রতীক আছে আমরা জানি, এটাকে তোমাদের সামনে দেখালাম। এটি এক্সর গেট এবং এ বি দিয়ে আবার একটি অ্যান্ড গেট, তাহলে এ থেকে একটা কানেক্ট হবে, আবার বি থেকে আর একটা লাইন কানেক্ট হবে, দুটি লাইন কানেক্ট হয়ে এটি কোন গেট? অ্যান্ড গেট। তাহলে এটি একটি হাফ অ্যাডার সার্কিট। এছাড়াও আরেকটা পদ্ধতিতেও আমরা আরও সহজে উপস্থাপন করতে পারি, তোমাদের সামনে সেটি আমি দেখাচ্ছি। লক্ষ্য করো, দুটোই একই চিত্র, তুমি যেভাবে প্রিফার করো সেভাবে তুমি এটাকে পরীক্ষায় লিখতে পারো।
তাহলে এখানে আমি অন্যভাবে এই পদ্ধতিটা অঙ্কনে আমাদের সহজে বোঝা যায়, কারণ এখানে একটু সোজাসুজিভাবে দেখানো হচ্ছে। তাহলে এখানে ইনপুট হচ্ছে দুইটি, একটি এ আর একটি বি, এবং এখানে সামের জন্য একটা এক্সওর গেটের সংযোগ এ থেকে এবং বি থেকে, এবং ক্যারির জন্য এ থেকে এবং বি থেকে একটি অ্যান্ড গেটের সংযোগ আমরা এখানে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাফ অ্যাডার সার্কিটের প্রত্যেক সারণী, বুলিয়ান সমীকরণ গঠন, লজিক চিত্র অঙ্কন অর্থাৎ বেসিক আলোচনাটা আমাদের শেষ হলো। কেমন লাগছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, এবং তোমাদের যে জানার বিষয়গুলো আছে সেটা অবশ্যই ওভারকাম হয়ে গেছে। যদি তারপরেও কেউ বুঝতে অসুবিধা মনে করো, যারা এই মুহূর্তে লাইভে আছো, তোমরা কমেন্টে তোমার মন্তব্য লিখতে পারো, আমি সেটা তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত হচ্ছে রাজ অন নামে একজন, তার ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে, এটা আসলে বিট রেট মাঝে মধ্যে স্ট্রিমিং যখন হয়, যখন কমে যায় তখন একটু ঝাপসা দেখা যাবে, এরপর আবার ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ওকে, হাফ অ্যাডার সার্কিট আমরা এখন অ্যাডভান্স যে আলোচনাগুলো আছে সেখানে যাচ্ছি। মৌলিক গেট ব্যবহার করে বর্তনীটা, এর পূর্ববর্তী স্লাইডে আমরা দুটি গেট ব্যবহার করে চিত্র অঙ্কন করেছি। সেখানে একটি ছিল এক্সওর গেট এবং আরেকটি হচ্ছে অ্যান্ড গেট, যার মধ্যে এক্সওর গেটটা কিন্তু যৌগিক গেট আর অ্যান্ড গেটটা হচ্ছে মৌলিক গেট। কিন্তু প্রশ্নে যদি তোমাকে জানতে চায় যে মৌলিক গেট ব্যবহার করো, অর্থাৎ শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করতে পারবা, কোনো যৌগিক গেট ব্যবহার করতে পারবা না, অর্থাৎ এক্সওর গেটটাকে তুমি ব্যবহার করতে পারবা না সরাসরি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু কৌশল আছে। সে কৌশলগুলো আমরা দেখাবো, কিভাবে যৌগিক গেটগুলোকে মৌলিক গেটে পরিণত করে তারপর বর্তনী চিত্রটা অঙ্কন করতে হয়। আমরা এখন সেই অঙ্কে যাচ্ছি। তো যে আউটপুট সমীকরণ দুটি আছে সেটার দিকে একটু তাকাই। এসের সমীকরণটা হচ্ছে এ এক্সওর বি। এখন এ এক্সওর বি যেহেতু ব্যবহার করতে আমি পারবো না, কারণ আমার এখানে ব্যবহার করতে হবে শুধু মৌলিক গেট। তাহলে আমরা বুলিয়ান ফাংশন ব্যবহার করে এ এক্সওর বি এই গেটটাকে, এই সমীকরণ বুলিয়ান ফাংশনটিকে আমরা মৌলিক গেটে নিয়ে যাব, এবং এটা সরাসরি কিন্তু সূত্র আছে বুলিয়ান বীজগণিতের যে সকল মৌলিক স্বতঃসিদ্ধগুলো আছে বা সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোর মধ্যে সরাসরি এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি যে এ এক্সওর বি প্লাস এ বি, সরি, এ নট বি অ্যান্ড অর এ অ্যান্ড বি নট, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার, এই সমীকরণটা। এটা এর আগেও কিন্তু আমরা ব্যবহার করেছি, যখন সাম অফ প্রোডাক্ট পদ্ধতি ব্যবহার করে সত্যক সারণী থেকে সমীকরণ গঠন করেছি, তখনও কিন্তু এই সমীকরণটা আমরা দেখেছি। এখন লক্ষ্য করো, এই যে সমীকরণটা তোমাদের সামনে দেখা যাচ্ছে, এখানে এ নট বি নট, তবে এটা নট গেট, মৌলিক গেট। আবার এ নট বি অ্যান্ড, এটা একটা অ্যান্ড গেট। আবার এ বি বার অ্যান্ড, এটা একটা অ্যান্ড গেট। তার মানে নট আছে, অ্যান্ড আছে, এবং দুটো অ্যান্ড মিলে আবার অর হয়েছে, যোগ চিহ্ন মানে অর হয়েছে। তাহলে আমার এখানে তোমার নট গেট আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে, তাহলে সবগুলোই কি মৌলিক গেট। তাহলে আমার উদ্দেশ্য কি, মৌলিক গেট ব্যবহার করে বর্তনীটা বাস্তবায়ন করব। তাহলে এখন কিন্তু সেটা মৌলিক গেটেই পরিণত হয়েছে। এবার আসো ক্যারির সমীকরণে যাই। ক্যারির সমীকরণে এ বি, এটা মৌলিক গেট আকারেই আছে, তাই এটাকে আর সিম্পলিফাইয়ের কোনো সুযোগ নেই। তাহলে লক্ষ্য করো, এখন বুলিয়ান ফাংশনগুলো যে অবস্থায় আছে, যে ফরম্যাটে আছে, এই ফরম্যাটটাকে যদি আমি চিত্রে উপস্থাপন করি, তাহলে সেটা কিসে পরিণত হবে, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার সার্কিট পরিণত হবে। পরীক্ষায় আসে আলোচনা, তাই তোমাদের এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে লক্ষ্য করো চিত্রটার দিকে, ইনপুট দুইটা এ এবং বি, আমরা সেগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এ থেকে একটা লম্বা লাইন টেনেছি, বি থেকে নিচের দিকে একটা লম্বা লাইন টেনেছি। যেহেতু আমার এখানে নট গেট ব্যবহার হয়েছে, ব্যবহার হবে এখন, তাই এ থেকে একটা নট গেটের কানেক্ট নিয়ে সেটাকে একটা লম্বা দাগ বের করে রেখেছি, এবং বি থেকেও একটা নট গেট কানেক্ট করে একটা লম্বা দাগ আমরা উপস্থাপন করে রেখেছি। এখন শুধু সংযোগ দেব। প্রথমে সামের সমীকরণটাকে আমরা চিত্রে উপস্থাপন করব। লক্ষ্য করো, সামের সমীকরণের দুইটা পার্ট আছে। প্রথম পার্ট একটা অ্যান্ড গেট, দ্বিতীয় পার্টও একটি অ্যান্ড গেট।
তাহলে এ বার বি সংযোগ পাবে কার কার কাছ থেকে, এ থেকে এ বার থেকে সংযোগ, অর্থাৎ নট এ এর নট থেকে সংযোগ পাবে এবং বি সরাসরি সংযুক্ত হবে। লক্ষ্য করো এ বার, তাহলে এ এ যদি সোজা লাইন থেকে সংযোগ নাও তাহলে এটি এ থেকে সরাসরি সংযোগ, কিন্তু যদি পার্শ্বের এই লাইন থেকে সংযোগ নাও, যেহেতু উপরে নট গেট আছে তাই এটা নট গেট এ নটের সংযোগ পাবে। তাহলে এ নটের সংযোগ একটা লাইন আমরা টানলাম এবং পরেরটা সংযুক্ত হবে বি থেকে সরাসরি টানলাম। যেহেতু এটা গুণ ফরম্যাটে আছে তাই এটি একটা অ্যান্ড গেটের আকারে ব্যবহৃত হবে। ঠিক সেকেন্ড যে পার্ট আছে সেটিকেও আমরা এভাবে দেখাতে পারি, এ বি বার, তাহলে এ থেকে সরাসরি সংযোগ পাবে এবং বি বার মানে কি বি এর নট থেকে সংযোগ পাবে, সংযুক্ত হয়ে এটি আরেকটি অ্যান্ড গেটে আমরা সংযুক্ত করলাম। এবার এ প্রথম অ্যান্ড গেট এবং দ্বিতীয় অ্যান্ড গেট, দুইটি অ্যান্ড গেট মিলে কি একটি অর গেটে পরিণত হবে, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে একটি অর গেট হলো। তাহলে এটি থেকে যে আউটপুটটা আসবে এটি হাফ অ্যাডারের সামের আউটপুটটা প্রদান করবে। তারপরে লক্ষ্য করো সি ইকুয়াল এ বি, এটি একটি অ্যান্ড গেটকে সরাসরি নির্দেশ করছে, কার কার কাছ থেকে সংযোগ পাবে, এ থেকে সংযোগ পাবে এবং বি থেকে সংযোগ পাবে। তাহলে আমরা সরাসরি এ এর লাইন থেকে সংযোগটা নিলাম এবং সরাসরি বি এর লাইন থেকে সংযোগটা নিলাম, এর যে অ্যান্ড গেট তাই অ্যান্ড গেট। লক্ষ্য করে এই চিত্রটা কিসের চিত্র, একটি হাফ অ্যাডারের চিত্র অবশ্যই, তবে এটা আমি দেখো এখানে কোনো যৌগিক গেটের কোনো কিন্তু ব্যবহার করি নাই, যা ব্যবহার করেছি সবগুলা গেটই কোন গেট, মৌলিক গেট, নট গেট আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে। তাহলে আমার উদ্দেশ্য যেটা ছিল শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে আমরা হাফ অ্যাডার বর্তনীকে কার্যকর করব, তাই আমার এখানে হাফ অ্যাডার বর্তনীর কার্যক্রমটা মৌলিক গেট ব্যবহার করে হলো। কেমন লাগছে তোমাদের? নিশ্চয়ই ভালো লাগছে, বুঝতে পারতেছো। অলরেডি একজন কমেন্ট করেছে কৌশিকী সাহা, থ্যাংক ইউ, বুঝছি বোঝার জন্য এবং কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। তোমরা যদি একটু ইন্টারেক্টিভ হও তাহলে আসলে ক্লাসটি আরও বেশি ভালো লাগবে তোমাদের। যদি কোথাও বুঝতে অসুবিধা সেটাও কমেন্ট করো, আমি আবার সেটা রিপ্লাই করব। আর যদি বুঝে থাকো তাহলে একটু রিপ্লাই করো, যেহেতু তোমরা সামনে নাই তাই আসলে তোমাদের এটার উপরে ডিপেন্ড করে আমি বুঝতে পারতেছি ক্লাসটি আসলে কতটুকু সাকসেসফুল হচ্ছে। থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি, হাফ অ্যাডারের আরেকটি অংশ আলোচনা করব। এখন আমরা আলোচনা করব শুধুমাত্র নর গেট ব্যবহার করে হাফ অ্যাডারের বাস্তবায়ন, আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস। এই বিষয়গুলো বেশিরভাগ তোমার উচ্চতর দক্ষতা লেভেলের প্রশ্নে আসে, তাই তোমার এই আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে শুনো। নর গেট ব্যবহার করে বর্তনী অঙ্ক, এই একটা বিষয় যদি তুমি বুঝতে পারো, নর গেট সবগুলো মানে কিভাবে নর গেটের ফাংশনে রূপান্তরিত করা হয়, তারপরে কিভাবে ন্যান্ড গেটকে ফাংশনে রূপান্তরিত করা হয়, তারপরে তাহলে দেখবা অন্যান্য ক্ষেত্র তুমি এই আইডিয়াটা কাজে লাগাতে পারো। এই মুহূর্তে অনেকে রিপ্লাই করছো, আমি খুবই আনন্দিত। তোমরা ফারিয়া এফ ফারহা নামে একটা আইডি থেকে, ভালো লাগছে। রাজ অন নামে একটা আইডি থেকে, খুব ভালো স্যার, ধন্যবাদ তোমাকে বোঝার জন্য। মোহাম্মদ হোসাইন স্যার, থ্যাংক ইউ। মাহমুদুন নাহিম মনিজ, মাহমুদুন নাহিম মনিজ স্যার, অনেক ভালোভাবে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আসলে আমার মনে হচ্ছে আমি এখন তোমাদের সামনেই আছি, ক্লাসে যেরকমভাবে তোমাদের সামনে ডেস্কে দাঁড়িয়ে কথা বলি এবং তোমাদের কাছ থেকে রিপ্লাই জানতে চাই। আমার ক্লাসে যেমন অনেকেই অন্যদিকে মনোযোগ নেওয়ার চেষ্টা করলে আমি বকাঝকা করি এবং মনোযোগ আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। আমার মনে হচ্ছে তোমরা এখন আমার সামনেই আছো, যদিও ভার্চুয়ালি আছি, কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে মনে হচ্ছে আমি তোমাদের কাছ থেকে দূরে নেই, খুব কাছেই আছি। ধন্যবাদ তোমাদেরকে রেসপন্স করার জন্য। ওকে, নর গেট ব্যবহার করে বর্তনী অঙ্কন, তাহলে আমরা আগের সমীকরণ দুটিতে যাচ্ছি। একটি সমীকরণ হচ্ছে সামের সমীকরণ এ ইকুয়াল এ এক্স অর বি, এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে হবে, একটু সরল করতে হবে। সরল করার জন্য প্রথমে যেহেতু এটা এক্স অর গেটের সমীকরণ, এটাকে আমরা সরাসরি এই সূত্রে ব্যবহার করব, এ এক্স অর বি প্লাস এ নট বি প্লাস এ বি নট, এই ফরম্যাটে আমরা প্রথমে লিখি। আমার এখনকার টার্গেট হচ্ছে নর গেট দিয়ে আমি এটাকে ব্যবহার করব, কি দিয়ে,
নর গেট দিয়ে ব্যবহার করব। লক্ষ্য করো, নর গেট দিয়ে যদি ব্যবহার করি, নরের যে বুলিয়ান ফাংশনটি আছে বা সমীকরণটি আছে একটু মনে করার চেষ্টা করো। দুই ইনপুটের জন্য সেটা কি এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার হচ্ছে নরের সমীকরণ বা নরের বুলিয়ান ফাংশন। এখন এই ফাংশনটি দেখো আমার ডিসপ্লেতে যে ফাংশনটি আছে এ বার বি প্লাস এ বি বার, এখানে কিন্তু প্লাসও আছে এবং গুণও আছে। গুণ থাকা মানে কি অ্যান্ড গেট। আমার উদ্দেশ্য হচ্ছে নরে নিয়ে যাবো, তার মানে কোনো গুণ চিহ্ন এই সমীকরণে থাকতে পারবে না। তাহলে দেখো এই সমীকরণের প্রথম যে অংশটা আছে এ বার বি এবং পরের যে অংশটা আছে এ বি বার, এই দুইটা জায়গা থেকে গুণ চিহ্নকে আমি পরিবর্তন করে যোগে নিতে হবে। তাহলে যখন আমরা এই কাজটা করব, গুণকে পরিবর্তন করব যোগে বা যোগকে পরিবর্তন করব গুণে, সেক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ থিওরিতে যেতে হবে, থিওরেমে যেতে হবে। তোমরা খুবই জানো, অতি পরিচিত বুলিয়ান বীজগণিতের একটি উপপাদ্য আছে, মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য। এই উপপাদ্যের মাধ্যমে আমরা এই কাজটি করব। তাহলে আমার এখানে গুণকে যোগে নিব, তাহলে গুণ থেকে যোগ হয় মর্গানের দ্বিতীয় সূত্রে। একটু মনে করার চেষ্টা করো, এ অ্যান্ড বি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি, মনে পড়ে? তাহলে এখানে যেহেতু গুণের রাশি আছে দুইটি, এই দুটি গুণের রাশিতে আমি একসাথে দুটি করে বার আনবো। কেন দুটি করে বার আনবো? কারণ আমরা জানি বুলিয়ান একটি স্বতঃসিদ্ধ আছে, এ ডাবল বার সমান এ, এ ডাবল বার সমান এ। তাহলে যদি দুইটা কোনো ফাংশনের উপর বা কোনো চলকের উপর বা কোনো ইনপুটের উপর যদি একসাথে দুইটি বার থাকে, তাহলে ওই দুটি বার বা থাকলেও যে আউটপুট আসবে আর ওই দুটি বার না থাকলেও একই আউটপুট আসবে। তাহলে আমি এমনভাবে সমীকরণটাকে পরিবর্তন করব যাতে সমীকরণটির মানগত বা লজিক্যাল কোনো মানের কোনো পরিবর্তন না হয়। তাই আমি যে দুটি গুণের রাশি এখানে প্রেজেন্ট আছে, সেই দুটি গুণের রাশির উপরে দুটি করে ডাবল বার আনবো, অর্থাৎ ডাবল পূরক ব্যবহার করব বা ডাবল নট গেট ব্যবহার করব। যেমন দেখো, নট গেটের ইনপুটে যদি তুমি 0 দাও, আউটপুট হবে 1। এই আউটপুটে যদি আরেকটা নট গেট যুক্ত করো, 1 ইনপুটে হলে আউটপুট হবে কত? 0। তার মানে ইনপুট আর আউটপুট, ফাইনাল আউটপুট এক হয়ে গেছে। তাহলে দুইবার যদি নট করো, তাহলে ইনপুটের যে মান আউটপুটের মান পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, তাহলে কৌশলটা কি করলাম? গুণের রাশি যতটুকুর মধ্যে আছে ততটুকু গুণের রাশির উপরে আমি ডাবল নট গেট ব্যবহার করব। এরপরে আসো, ডাবল নট গেট ব্যবহার করার পরে যে কাজটা, পরের কাজটা হচ্ছে আমি একটা গেটকে ভেঙে দেব। অর্থাৎ দুইটা বার আছে, তো এই দুইটা বার থেকে একটা বারকে আমি ভেঙে দেব। এই বারের মধ্যে যদি আমি এটা ভেঙে দেই, ভেঙে দিলে এই এই ভাঙাটার জন্যই মূলত আমি মর্গানের দ্বিতীয় সূত্রটাকে কাজে লাগাবো। তো মর্গানের দ্বিতীয় সূত্রের মূল কথাটা কি? এ বি বার, অর্থাৎ ন্যান্ড গেটকে ভেঙে কি হবে? এ বার প্লাস বি বার। তো লক্ষ্য করো, ওদের গুণ যে জায়গায় আছে, গুণের জায়গায় একটা প্লাস চিহ্ন আসবে, আর যে বারটা ভেঙে দিয়েছে সেই বারটা চলকগুলোর উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো প্রথম চলক হলো এ বার, এটার উপরে যে বারটা ভাঙছে তার একটা অংশ আসবে, গুণের জায়গায় যোগ চিহ্ন, আর তারপরে হচ্ছে কি বি চলকটার উপরে যে বারটা ভাঙছে মর্গানের সূত্র তার একটা অংশ, আর উপরে একটা বার থেকে যাবে। এরপরের রাশিতে প্লাস, তারপরের রাশিতে আমি একই কাজ করেছি, মর্গানের দ্বিতীয় সূত্রটাকে আমি এখানে অ্যাপ্লাই করেছি একই নিয়মে। আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র নর গেট ব্যবহার করবে এখন। তার মানে এই শুধুমাত্র নর গেটের জন্য আমার কাজ হচ্ছে গুণ চিহ্নকে আমি যোগে পরিণত করব। অর্থাৎ এখানে গুণ চিহ্নটা এখন যোগে পরিণত হয়ে, এখন দেখো শেষ যে লাইনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই লাইনে কিন্তু কোনো গুণ নাই। তার মানে এটা কি নরে পরিণত হয়ে গেছে? না, এখনো কিন্তু নরে পরিণত হয় নাই। এখানে নরে পরিণত হতে হলে যত জায়গায় প্লাসের রাশি আছে সবগুলো প্লাসের রাশির উপরেও কিন্তু হোল বার থাকতে হবে। তাহলে দেখো এখানে প্রথম প্লাসের রাশির উপর হোল বার আছে, আবার দ্বিতীয় প্লাসের রাশির মধ্যে হোল বার আছে, কিন্তু মাঝখানে যে প্লাসটা পুরো রাশিটা, এই পুরো রাশির উপরে কিন্তু হোল বার নাই। তাহলে এই হোল বার যেহেতু নাই, এটা কিন্তু দুইটা পার্ট নর আকারে থাকলেও পুরো রাশিটা নর আকারে নাই।
এক্ষেত্রেও আমি আবার দুইটা বার আনতে হবে, তাহলে এটা নরে পরিণত হবে। দেখো এ উপরের লাইনে প্লাসের উপরে কিন্তু প্লাসের রাশিটার উপরে কোনো বার ছিল না, তাই এটা নরে ছিল না, এটা অরে ছিল। তাই এখন আমি বার আনতে হলে একসাথে দুইটাকেই আনবো, শুরু থেকেই বলে এসেছি। তাই এখানে দুইটা বার একসাথে। এখন যে রাশি ফাংশনটি বা সমীকরণটি তোমরা দেখতে পাচ্ছ, এই সমীকরণটি পারফেক্টলি নর গেট আকারে তৈরি হয়েছে। তাহলে আমার একটা উদ্দেশ্য সফল, যেটি হচ্ছে সামের যে সমীকরণটি আছে সেটিকে আমি নরে রূপান্তরিত করতে পারি। এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছে আহিয়ান ওপি নামে গাড়ি থেকে। জি স্যার, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ ওপি। এবং আমার শ্রদ্ধেয় ইকবাল কবির স্যার, মোহাম্মদ ইকবাল কবির স্যার, স্যারকে অনেকদিন দেখি না, কিন্তু আমার এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। স্যারকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। আমার মনে হয় নুসরাকে আইডিটা শেয়ার করা উচিত, কারণ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। স্যার নিশ্চয়ই সেই কাজটি করবেন। ওকে, আমরা তাহলে একটি সমীকরণকে কাজে রূপান্তরিত করলাম। এবার আসি আরেকটি সমীকরণ, ক্যারির সমীকরণটিকে কাজে রূপান্তরিত করতে চাই। সি সি ইকুয়াল এ বি, এটিও গুণ আকারে আছে, তাহলে এটিকেও আমার যোগে পরিণত করতে হবে। তাহলে বলো তো শিক্ষার্থী বন্ধুরা, গুণের যে সমীকরণটি আছে এখানে, গুণের সমীকরণকে কিভাবে নরে নিতে হয়? যতটুকু গুণের রাশি আছে ততটুকুর উপরে ডাবল বার আনতে হবে, ডাবল নট তৈরি করতে হবে। দেখো আমরা ততটুকু উপরে ডাবল বার নিয়ে এসেছি। এখন আমরা কি করব, এই দুটি ডাবল বার থেকে একটি বারকে আমরা আবার মর্গানের দ্বিতীয় সূত্র ব্যবহার করে আমরা একটু সিম্পলিফাই করলেই কিন্তু নরে পরিণত হয়ে যাবে, কারণ মর্গানের দ্বিতীয় সূত্রটাই হচ্ছে তোমার গুণ থেকে যোগে যাওয়া যায়। তাহলে আমরা দেখো একটা বারকে যদি ভেঙে দিই, চলক আছে এখানে দুইটি, একটি হলো এ আর একটি হচ্ছে বি, তাহলে এ বার প্লাস বি বার, আর উপরে একটি বার রয়ে গেছে। তাহলে দেখো এখন সামের যে ফাংশনটি সর্বশেষ ফাংশন এবং সি ক্যারির যে সর্বশেষ ফাংশন, এই দুটি ফাংশন এখন আমার উদ্দেশ্য অনুযায়ী নর গেট আকারে সিম্পলিফাই। তাহলে খুবই আমরা একটা ইফেক্টিভ আলোচনা শেষ করলাম। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। বারবার অনুশীলন করবে, যেহেতু এটা রেকর্ডেড আছে। তোমরা এর পরেও ক্লাসটি দেখে এই বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এটাকে আবার তোমরা দেখতে পারবে। এখন আসো আমরা সামের সর্বশেষ লাইনটিকে এবং ক্যারির সর্বশেষ লাইনটিকে আমরা যদি লজিক চিত্রে উপস্থাপন করি, দেখবে এই লজিক চিত্রে কিন্তু সবগুলো গেটই আমার নর গেট ব্যবহার হয়। তাহলে আমরা একটু দেখি, স্ক্রিনে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, মনে হচ্ছে অনেক জটিল, আসলে জটিলতার কিছুই নেই। একটু আমার কথাগুলো একটু ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করো, তাহলে দেখবে বিষয়টা খুব সহজ। লক্ষ্য করো এখানে যথারীতি ইনপুট কয়টি? দুইটি, তাই এ একটি লাইন থেকে একটা ইনপুট ব্যবহার করলাম, বি আর একটা লাইন ইনপুট ব্যবহার করলাম। তারপরে লক্ষ্য করো এখানে সামের যে সমীকরণটি আছে এখানে কিন্তু এ আছে, এ লাইন আমার তৈরি করা আছে, বি বার আছে, বার বার মানে এটা নট গেট, বেসিক্যালি আমরা নট গেটকে বুঝি। আবার এখানে এ এর মধ্যেও কিন্তু বার আছে, তাহলে এর মধ্যে একটি নট গেট আছে, বি এর মধ্যে একটি নট গেট আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো আমরা কি নট গেট এখানে ব্যবহার করতে পারবো? আমার উদ্দেশ্য কি সেটা? আমার উদ্দেশ্য কি শুধুমাত্র নট গেট ব্যবহার করব, তাহলে আমি এখানে নট গেট ব্যবহার করতে পারবো না। তোমরা এখানেই অনেকেই ভুল করো, বিভিন্ন পরীক্ষার খাতায় বা তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দেই বা প্রশ্নে যখন এগুলো দিই, তখন তোমরা অনেকেই যথাযথভাবে করো সব কিছু, কিন্তু এই দুইটা জায়গায় তোমরা নট গেট ব্যবহার করো। এই জায়গায় কিন্তু তোমাদের যথেষ্ট সচেতন হতে হবে, কারণ এখানে তুমি নট গেট ব্যবহার করতে পারবা না, কারণ আমার বলছে শুধুমাত্র নর গেট ব্যবহার করতে। তাহলে আমরা এই নর গেটগুলোকে নট গেট কীভাবে নর গেটের মতো কাজ করে, অনেক সময় একটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। আমি অলরেডি এই ক্লাস মানে এই কথাটা কীভাবে নর গেট নট গেট হিসেবে কাজ করে, কীভাবে ন্যান্ড গেট নট গেট হিসেবে কাজ করে, এই ব্যাখ্যাটা আমি ব্যবসা শিক্ষা শাখার ক্লাসে দিই। যদি কেউ ব্যবসা শিক্ষা শাখার ক্লাসে স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে যুক্ত থাকো, আমার মনে রেসপন্স করতে পারো। আমি বুলিয়ান বীজগণিতের যখন ক্লাসগুলো নিচ্ছিলাম তখন এটা আলোচনা করি, অসুবিধা নেই। আমি এখন আবার একটু সংক্ষেপে বলি, চিত্র দিয়ে ব্যাখ্যা এখন দিতে পারবো না, এটা হয়তো অন্য একটা ক্লাসে দেওয়ার চেষ্টা করব।
সহজ কথা হলো নট গেটের ইনপুট হচ্ছে একটি, একমাত্র গেট যার ইনপুট সংখ্যা একটি, আর ন্যান্ড গেটের এবং নর গেটের ইনপুট ন্যূনতম দুইটি। তাহলে এই যে ইনপুটগুলো, নর গেটকে যদি আমি নট গেট হিসেবে ব্যবহার করতে চাই কিংবা ন্যান্ড গেটকে যদি নট গেট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এদের যে ইনপুট দুইটি আছে, ইনপুট দুটিকে শর্ট করে দিতে হবে। শর্ট মানে যুক্ত করে দিতে হবে। দেখো তোমরা চিত্রে এই যে এখানে যে নট গেটটা আমি ব্যবহার করেছি, নর গেটটা ব্যবহার করেছি, নর গেটের দুইটা লাইন অর্থাৎ দুইটা ইনপুট দেখিয়েছি, আবার একটাকে আইনা আরেকটার সাথে যুক্ত করে দিয়েছি। এটা হলো শর্ট বলা হয় সার্কিটের ভাষায়, শর্ট করা। তাহলে শর্ট করে দিয়েছি মানে যুক্ত করে দিয়েছি, তারপর আমি এ থেকে সংযোগ নিয়েছি। তাহলে এখানে এই গেটটা এখন যে আউটপুট দিবে সে আউটপুটটা হবে একটি নট গেটের আউটপুট হয়ে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে যদি প্রশ্ন করা হয় নর গেট কীভাবে নট গেটের মতো কাজ করে, তুমি বলবা যে নর গেটের ইনপুটগুলোকে শর্টেড করে যদি একটি ইনপুটে পরিণত করা হয় তাহলে এটি কিসে পরিণত হবে, নট গেটের মতো কাজ করে। কি বুঝতে পেরেছি? অবশ্যই আমার মনে হয় বুঝতে পেরেছ। তোমরা যদি একটু কমেন্টে রিপ্লাই করো আমার মনে হয় আমিও বুঝতে পারবো তোমাদের বিষয়টা অবগত হয়েছে। ওকে, তাহলে আমার এখানে এ থেকে একটা নট গেট আমি নর গেট আকারে ব্যবহার করেছি এবং বি থেকেও একটা নর গেটকে নট গেট আকারে ব্যবহার করেছি। তারপরে আমরা এই দুটি নট গেট, এবার আমরা এই সামের সমীকরণটিকে এখানে বাস্তবায়ন করি। এখন আসো আমরা সামের সমীকরণটিকে দুটি পার্টে বিভক্ত, একটি হলো এ প্লাস বি বার হোল বার এবং আরেকটি হচ্ছে এ বার প্লাস বি হোল বার। প্রথম অংশে সংযোগ পাবে দুটি অংশ থেকে, একটি হলো এ থেকে আরেকটি হলো বি বার থেকে। তাহলে দেখো এ থেকে সরাসরি সংযোগ কালো যে লাইনগুলো দেখাচ্ছি, আর বি বার থেকে এটা হলো বি বারের লাইন, এখান থেকে একটা সংযোগ নিয়ে এটা একটা নর গেট আকারে যুক্ত করেছি। তাহলে এ প্লাস বি বার হোল বার হিসেবে তার আউটপুটটা আমরা পাবো। তারপরে লক্ষ্য করো এ বার প্লাস বি হোল বার, তাহলে এ বার থেকে একটা সংযোগ আসবে এবং বি থেকে একটা সংযোগ আসবে। তাহলে এ বার, এটা হলো এ বারের লাইনটা, এ বারের লাইন থেকে একটা সংযোগ নিয়েছি, আর এটা হলো বি এর লাইনটা, এ বি থেকে একটা সংযোগ নিয়েছি। এখানে আরেকটি নর গেটের যুক্ত করলে তার আউটপুটটা হবে এ বার প্লাস বি হোল বারের সংযোগ। এবার আসো মাঝখানের প্লাস মানে এই দুইটাকে যুক্ত করতে হবে, যে দুইটা নর গেট আমি এখন কালো কালার দিয়ে তোমাদের এখানে দেখিয়েছি, এই দুটোকে যুক্ত করে যদি আমি একটি নর গেটে আরেকটি নর গেটে ইনপুট করে দেই তাহলে তার আউটপুট হবে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, অর্থাৎ এইরকম একটা নর গেটে আউটপুটে পরিণত হবে, যেটাকে এই কালার দ্বারা প্রকাশ করা হচ্ছে। লক্ষ্য করো, এখন এখানে সামের সমীকরণে কিন্তু হোল বার আছে দুইটি, কিন্তু এই পর্যন্ত হোল বার আসছে কয়টি, একটি। তাহলে আমি যখন আরেকটি হোল বার নিতে হবে তখন এই আউটপুটটাকে আরেকটি নর গেটের সাথে যখন আমি যুক্ত করে দেব তখন আমার ফাইনাল যে আউটপুটটা আসবে সেটি এই ফাংশনের আউটপুটটা প্রদান করে। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এই মুহূর্তে অনেকেই রিপ্লাই দিয়েছ এবং অনেকেই যুক্ত হয়েছে। এমডি নিজামুদ্দিন আমার শ্রদ্ধেয় বন্ধু এখানে যুক্ত হয়েছে, গুড জব, থ্যাংক ইউ। তারপরে যুক্ত আছে আরবি লেখা সম্ভবত আমাদের স্টুডেন্ট নাসির মোহাম্মদ হবে মেবি, স্বাগতম স্যার, থ্যাংক ইউ। তারপরে এমডি আরিফুল ইসলাম রাশেদ স্যার, এমন একটি সুন্দর ক্লাস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ লাইভে যুক্ত থেকে ক্লাসটি বোঝার জন্য। ক্লাসটি আমার এই পরিশ্রমটা তোমাদের জন্যই, তোমাদেরকে বোঝানোর জন্যই। যদি তোমরা বুঝো তাহলে আমি আসলে সার্থক হব। আসলে এই স্লাইডগুলো রেডি করতে আমার রাতের পর রাত সময় লেগেছে, শুধু কিভাবে তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। তো আমার মনে হচ্ছে সেটা কিছুটা হলো সার্থক হচ্ছে। তবে যদি আরও বেশি সংখ্যক স্টুডেন্ট ইন্টারেক্টিভ হতো আমার মনে হয় আরও বেশি কাজে লাগতো। ওকে, শহীদুল ইসলাম রিকন, বুঝেছি স্যার, থ্যাংক ইউ রিকন। মাহমুদুন নাহিম মনির, থ্যাংক ইউ, তুমি এখনও যুক্ত আছো। তারপর সুমাইয়া ইয়াসমিন, থ্যাংক ইউ, বুঝতে পেরেছ। আমার শ্রদ্ধেয় বিপ্লব কুমার সাহা স্যার যুক্ত হয়েছেন, আমি স্যারকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, যুক্ত হওয়ার জন্য। স্যার যুক্ত হয়েছেন, আমি আসলে খুব সাহস পাচ্ছি এখন। অহনা হক চৌধুরী, থ্যাংক ইউ বোঝার জন্য। ফারিয়া এফ ফারহা এখনও যুক্ত আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস সত্যি ভালো হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমডি নোমান, অনেক সুন্দর হচ্ছে স্যার, থ্যাংক ইউ। আসলে আমারও খুব ভালো লাগছে এখন তোমাদের রিপ্লাইগুলো পেয়ে, তোমাদের জন্যই।
ধন্যবাদ। আমি ক্লাসটি আরেকটু কন্টিনিউ করি। ওকে, তাহলে হাফ অ্যাডারের তাহলে সামের যে কাজটুকু আমরা দেখালাম এটা মনে হয় তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আসো ক্যারির সমীকরণ। এটা সিম্পল একটা গেট, এ বার থেকে সংযোগ পাবে আর বি বার থেকে সংযোগ পাবে। তাহলে এ বার থেকে সংযোগ হবে, তারপর হবে বি বার থেকে সংযোগ হবে, এই দুইটার সংযোগ হয়ে একটা সিম্পল একটা নর গেট। তাহলে যদি পরীক্ষায় আসে শুধুমাত্র নর গেট ব্যবহার করে হাফ অ্যাডার বর্তনী বাস্তবায়ন করা, তাহলে তোমরা ডিসপ্লেতে এখন যা দেখতে পাচ্ছ এতটুকু লিখলে কিন্তু পূর্ণ 3 নাম্বারের আসলে 3 নাম্বার পাবা, 4 নাম্বার আসলে 4 নাম্বার পাবা। এখান থেকে নাম্বার কাটার কোনো সুযোগ। তবে এখানে আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি, তুমি এত কালার ব্যবহার করার দরকার নাই। তুমি যে কালার তোমার আছে কালো কালি, এটা দিয়ে কাজ করো। আর কেউ যদি অ্যাট্রাকটিভ করতে চাও করতে পারো, এটা ভালো। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই মুহূর্তে আরও অনেকেই কমেন্ট করছো। আমার শ্রদ্ধেয় কোহিনুর ম্যাডাম, এক্সিলেন্ট, আপনাকেও ধন্যবাদ, আপনার ক্লাসটা আজকে অনেক ভালো হয়েছে ম্যাডাম। তারপর ম্যামডি শাওন, ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। তাওসিয়া বিনতে জহির আইডি থেকে করা হচ্ছে, স্যার ধন্যবাদ আবার ক্লাস নেওয়ার জন্য, থ্যাংক ইউ। আসলে গতকালের ক্লাস নিয়ে আমি সারাটা রাত আমার মন খারাপ ছিল, তোমাদের জন্য এত কষ্ট করলাম, তোমরাই কিছু বুঝছো না, আমি আসলে খুবই আপসেট ছিলাম। তাই আজকে আবার সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা করছি। এমডি আরিফুল ইসলাম রাশেদ, থ্যাংক ইউ তোমাকে, স্লাইডের মাধ্যমে বাকি ক্লাসগুলো নেওয়াতে বুঝতে সুবিধা হচ্ছে ক্লাসগুলো নেওয়াতে। ওকে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো আমার সবগুলো ক্লাসই, যদি সুযোগ পাই সবগুলো ক্লাসই এই ফরম্যাটে নেওয়ার জন্য। তাসনিম জান্নাত, স্যার আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর একটা ক্লাস করানোর জন্য। তোমাদেরকেও ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। ওকে, আমরা আজকের ক্লাসের নেক্সট অংশে চলে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ন্যান্ড গেট ব্যবহার করে বর্তনী অঙ্কন করব। আমার মনে হয় নর গেটের যে কাজটা আমরা করেছি, এই বিষয়টা যদি তুমি বুঝে থাকো কিভাবে আমি বুলিয়ান ফাংশনগুলোকে সিম্পলিফাই করেছি এবং নরে পরিণত করেছি, ঠিক একই ওয়ে ব্যবহার করে আমরা এখানেও এই বুলিয়ান সমীকরণগুলোকে ন্যান্ডে রূপান্তর করতে পারি। লক্ষ্য করো, আমার মূল সমীকরণটা হচ্ছে এ এক্স ওর বি, এই সমীকরণটি। এই সমীকরণে এটাকে আমরা সরাসরি সূত্রে ব্যবহার করতে পারি, এ বার বি প্লাস এ বি বার। এবার আসো, আগের কাজটা বলছি যে আমরা নরে রূপান্তরিত করব এবং সেখানে আমি কোনো গুণ চিহ্ন রাখবো না, গুণকে যোগে পরিণত করব। তাই গুণের রাশি যতটুকু ছিল ততটুকুর উপরেই দুইটা বার একত্রে এনেছি। কিন্তু কিন্তু এখন আমরা যেটা করব, আমার এখন কোনো যোগ চিহ্ন থাকবে না, আমার এই বুলিয়ান সমীকরণটিতে কোনো যোগ চিহ্ন থাকবে না। এখানে আমার থাকবে সবগুলোই গুণে পরিণত করতে হবে। লক্ষ্য করো, এই সমীকরণটিতে যোগ আছে শুধু এক জায়গায়, তাই আমি পুরো রাশিটাই যোগের রাশি, তাই যতটুকু যোগের রাশি আছে ততটুকুর মধ্যে আমি দুইটা ডাবল বার আনবো। পদ্ধতি আগেরটাই, দুইটা ডাবল বার আনবো, এনে মর্গানের সূত্র ব্যবহার করে একটি বার ভেঙে দেব। তবে ওইখানে ব্যবহার করেছি মর্গানের দ্বিতীয় সূত্র, এখন আমরা ব্যবহার করব মর্গানের প্রথম সূত্র, যোগকে গুণে পরিণত করে। একটু মনে করার চেষ্টা করো, মর্গানের প্রথম সূত্রটা কি? এ প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ডট বি বার, তাই না? তাহলে এখন এখান থেকে যদি আমি একটা বারকে ভেঙে দিই, তাহলে প্রথম রাশির উপরে ওই বারের একটা অংশ আসবে, প্লাসের জায়গায় গুণ চিহ্ন হবে, আবার দ্বিতীয় রাশির উপরে ওই বারের একটা অংশ, আর উপরে একটা বার থেকে যাবে। দেখো এখানে কোনো যোগ চিহ্ন নাই, গুণ চিহ্ন তিন তিন জায়গায় আছে, যেখানে যদি আমি এক জায়গায় দেখিয়েছি দুই জায়গায় দেখাই নাই। এ বার বি, এখানেও একটা গুণ চিহ্ন আছে, এ বি বার এখানেও একটা গুণ চিহ্ন আছে, তাহলে তিন জায়গায় গুণ চিহ্ন আছে, তার মানে তিন জায়গায় অ্যান্ড ফরম্যাট আছে, এবং তিন জায়গায় অ্যান্ড ফরম্যাটের উপরে কিন্তু উপরে হোল বার আছে। দেখো প্রথম রাশির উপরে হোল বার আছে, দ্বিতীয় রাশির উপরে হোল বার আছে, আর পুরো রাশির উপরে হোল বার আছে। তাহলে এটি আমার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেট আকারে এটা রূপান্তরিত হয়েছে। তারপরে আসো আমরা পরের সমীকরণটি সি ইকুয়াল এ বি, এটি কিন্তু গুণ আকারেই আছে, কিন্তু থাকলেও কিন্তু ন্যান্ড আকারে নাই। তাহলে এটিকে আমি ন্যান্ড আকারে নিতে হবে। ন্যান্ড আকারে নিতে হলে ওই আগের মতো কী করতে হবে, দুটি বার একত্রে ব্যবহার করব, দুটি বার একত্রে ব্যবহার করব। তবে এখানে কিন্তু কোনো বার ভাঙা যাবে না। এখানে ভাঙলে কি হবে বলো তো,
এখানে ভাঙলে তোমার আবার মাঝখানে যোগ চিহ্ন চলে আসবে। মর্গানের প্রথম সূত্র দিয়ে যদি ভাঙো, দ্বিতীয় সূত্র দিয়ে যদি ভাঙো, তাহলে আবার এটা কি হয়ে যাবে, গুণের জায়গায় যোগ চলে আসবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড, তাহলে আমি এটা যেভাবে আছে এই ফরম্যাটে রাখতাম। তাহলে এটা নরের চেয়ে অনেকটা কি সহজ না? আসলে নরটা যদি বুঝে থাকো তাহলে এটা সহজ। ওকে, পদ্ধতিগুলো যদি এই মুহূর্তে যদি যতটুকু বুঝছো ভালো, আরও ভালো বুঝতে হলে ক্লাসটা বারবার দেখবা, তাহলে বিষয়টা পুরোটা ক্লিয়ার হবে। ওকে, চিত্রের দিকে তাকাও। এখানেও আমরা যেহেতু সর্বসাকল্য ইনপুট আছে দুইটি, তাহলে আমরা দুইটি ইনপুট এখানে দেখিয়েছি, একটা এ এর লাইন আর একটা বি এর লাইন। এখানেও আগের মতো আমি কিন্তু নট গেট ব্যবহার করতে পারবো না। এখানে এ নট আছে, এখানে বি নট আছে, নট গেট ব্যবহার করতে পারবো না। তাহলে নট গেট যেহেতু ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা এই নট গেটের পরিবর্তে আমরা ন্যান্ড গেট ব্যবহার করতাম। আমি এর আগের আলোচনায় বলেছি কিভাবে নর গেট বা ন্যান্ড গেটকে নট গেট হিসেবে ব্যবহার করতে পারবো। বলো তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে যে নর গেট বা ন্যান্ড গেটের ইনপুটগুলোকে যদি আমি শর্টেড করে একটি ইনপুটে পরিণত করি, অর্থাৎ এখানে দুটি ইনপুটকে যদি আমি একত্রে যুক্ত করে একটি ইনপুটে লাগাই, তাহলে এটি নট গেট হিসাবে কাজ করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এখন। তাহলে এখানে আমার এখান থেকে যদি কোনো সংযোগ নেই, এটি এ বারের সংযোগ হবে, মানে এ নটের সংযোগ হবে। আর এখান থেকে যদি কোনো সংযোগ নেই, এটি বি নটের সংযোগ হবে। এখন আসো সামের সমীকরণটাকে আমরা আগে বাস্তবায়ন করি। সামের সমীকরণে এ বার বি হোল বার এবং এ বি বার হোল বার, তাহলে এ বার বি হোল বার, তাহলে এ বার থেকে একটা সংযোগ আসবে, বি থেকে একটা সংযোগ আসবে। তাহলে এ বার এই লাইন থেকে সংযোগ আসবে এবং বি সরাসরি সংযোগ আসবে। একটা ন্যান্ড গেট আমি এখানে ব্যবহার করলাম, তাহলে তার আউটপুট এরকম হবে। অর্থাৎ প্রথম অংশ চিত্রায়িত হলো। তারপরে এ বি বার হোল বার, তাহলে এ বি বার হোল বার, এখানেও আমার এ থেকে সরাসরি আসবে আর বি বার থেকে সংযোগ আসবে, এখানে তার আউটপুটটা এরকম হয়। তার মানে দুটি অংশই আমার এখানে চিত্রায়িত হলো। এখন আসো পুরো সমীকরণটা, তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে যদি আরেকটা ন্যান্ড গেটে আমি যুক্ত করে দেই, তাহলে সেটি আমার ফাইনাল আউটপুট হবে, এসের আউটপুটটা চলে আসবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপরে আসো সি এর সমীকরণটা, এ বি হোল বার, তাহলে এখানে একটা ন্যান্ড গেট প্রথমে এ থেকে, এখানে একটু আমার ভুল হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু তোমরা কারেকশন করবে। এটা আমি এ বার এবং বি বার থেকে সংযোগ দিয়েছি, এটা ভুল হয়েছে। এ বার এবং বি বার থেকে সংযোগ হবে না, এটা সংযোগ হবে এ থেকে এবং বি থেকে। তোমরা একটু কারেকশন করে চিত্রটা নিবা। এটা সরাসরি এ থেকে সংযোগ আসবে এবং সরাসরি বি থেকে সংযোগ আসবে। এ থেকে এবং বি থেকে সংযোগ হয়ে তারপরে এ বি বার হবে। যেহেতু উপরে দুইটা ডাবল বার আছে, তোমরা দুইটা ন্যান্ড গেট একটার সামনে আর একটা সংযুক্ত করে দেবো, তাহলে এটি আমার ন্যান্ড গেট ব্যবহার করে বর্তনী অঙ্কন। দেখো এই চিত্রে কি কোনো অন্য কোনো গেট আছে? নাই, সবগুলো গেটই কোন গেট? ন্যান্ড গেট। বা এর পূর্বের চিত্রে যা করেছে সবগুলোই নর গেট, বা এর পূর্বের চিত্রে যা করেছে সবগুলোই কি মৌলিক গেট। তাহলে দেখো পরীক্ষা প্রশ্ন যেভাবে চায় তোমাকে উত্তরটাও কিন্তু সেভাবেই দিতে হবে। এই মুহূর্তে যুক্ত হয়েছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী জিন্না, বেস্ট ছিল, থ্যাংক ইউ স্যার। তাসনিম জান্নাত, থ্যাংক ইউ। জিনাত জাহান, অনেকক্ষণ পরে যুক্ত হয়েছ। তোমাদের আরও আগেই সবগুলো ক্লাসে তোমাদের যুক্ত হওয়া উচিত, কারণ তোমাদের জন্য এই ক্লাসগুলো অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ। সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আশা করব পরবর্তী যে ক্লাসগুলোই আসবে তোমাদের সাবজেক্টের, তোমরা সেগুলো দেখবা। এরপরে আহিয়ানা ওপি, থ্যাংক ইউ, তুমি যুক্ত আছো, দারুণ একটা ক্লাস, থ্যাংক ইউ স্যার। আমরা একেবারে শেষ স্লাইডে চলে আসছি, দেখি আর কি আছে আমাদের। হাফ অ্যাডার সার্কিটের অসুবিধা। সব কিছু সুবিধা আলোচনা করলে তো হবে না, কিছু অসুবিধা তো আছে, সব কিছুরই তো অসুবিধা থাকতে হয়। শহীদুল ইসলাম রিকন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, অসুবিধা কি? আসলে এখানে অসুবিধা হলো ইনপুট কয়টি ছিল? হাফ অ্যাডারে দুইটি। এখন যখন হাফ অ্যাডারে দেখো বাইনারি যোগের যে 60টা সূত্র আছে বা প্রধান সূত্র, সেটা একটু খেয়াল করো। 0 এবং 0 যদি যোগ করো, ইনপুট দুইটা, যোগফল 0। 0 এবং 1 ইনপুট দুইটা, যোগফল 0। 1 এবং 0 ইনপুট দুইটা, যোগফল 1। তারপরে হলো 1 এবং 1 ইনপুট দুইটা, বাট এখানে যোগফল কিন্তু 0 আছে, ক্যারি আছে 1।
এর আগে যে তিনটে সূত্র বললাম একটাতেও কিন্তু ক্যারি ছিল না। প্রত্যেক সারণীর দিকেও তাকালে তুমি বুঝতে পারবা কেবলমাত্র 1 এবং 1 যখন ফরম্যাট আসবে তখন কিন্তু ক্যারি চলে আসতেছে। হাফ অ্যাডারের অসুবিধা হচ্ছে এই ক্যারিটাকে যখন কোনো সার্কিটে রিপল করার প্রয়োজন হয়, অর্থাৎ যুক্ত করার প্রয়োজন হয়, তখন হাফ অ্যাডার এই কাজটা করতে। এটাই হলো প্রধান অসুবিধা। তা আমি এখানে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে সেটা অনুযায়ী খুব সুন্দরভাবে একটা উপস্থাপনা করেছি, তোমাদের কাজে লাগবে। দেখো, হাফ অ্যাডার সার্কিটের একটি বড় অসুবিধা হলো এটি যখন বাইনারি অ্যাডার হিসেবে কাজ করে তখন বাইনারি অ্যাডার একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা আগামী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এটি যখন বাইনারি অ্যাডার হিসেবে কাজ করে তখন এটি একাধিক বাইনারি ডেটা বিট যোগ করার সময় পূর্ববর্তী সার্কিট থেকে ক্যারিকে ইন করতে পারে। আমার মনে অসুবিধাটা বুঝতে পারি। তাহলে এটা প্রধান অসুবিধা কি? পূর্ববর্তী সার্কিট থেকে ক্যারিকে ইন করে পরবর্তী সার্কিটে দিতে পারে না। এই কথাটুকু বোঝার জন্য তুমি আমার বাইনারি অ্যাডারের ক্লাসটুকু করা লাগবে। এটা এখনো আসে নাই। নেক্সট যে ক্লাস হবে আইসিটির আমার ক্লাসটা, আমি এগুলো নিয়ে কথা বলবো, তোমরা অবশ্যই যুক্ত। আমি একটা উদাহরণ দিয়েছি, আমরা দুটি 8 বিটের ডেটাকে একসাথে যুক্ত করতে চাই। 8 বিট মানে দুইটা সংখ্যা, একটাতে 8 বিট করে আছে, এইরকম সংখ্যা দুইটাকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে তোমরা জানো বাম দিক থেকে ডান দিক থেকে যখন যোগটা শুরু করো কোনো কোনো ক্ষেত্রে ক্যারি আসে, সেই ক্যারিটা আবার পরবর্তী কলামে যুক্ত হয়। তাহলে এই যে পরবর্তী কলামে যুক্ত, এটাকে রিপল করা বলা হচ্ছে বা ক্যারি ইন করা বলা হচ্ছে। তাহলে এই কাজটুকু কিন্তু হাফ অ্যাডার করতে পারে না, কারণ তার ইনপুট কয়টা? দুইটা। তাহলে উদাহরণস্বরূপ আমরা দুটি 8 বিটের ডেটাকে একসাথে যুক্ত করতে চাই, এক্ষেত্রে অ্যাডারটিকে ফলাফলে যে কোনো ক্যারি বিটকে পরবর্তী ধাপে রিপল বা যুক্ত করতে, কিন্তু এক্ষেত্রে এটি যখন 1+1 প্রক্রিয়া করে, যেটা আমি উদাহরণে বলেছি, তখন যোগফল প্রদান করলেও পরবর্তী ধাপে ক্যারি বিটকে রিপল করতে পারে না। তাই ফলাফল, এই অসুবিধাটা দূর করার জন্য মূলত ফুল অ্যাডার সার্কিট ব্যবহার। হাফ অ্যাডারের এই অসুবিধা দূর করার জন্য হাফ অ্যাডারের এই অসুবিধা দূর করার জন্য কি ব্যবহৃত হয়? ফুল অ্যাডার সার্কিট ব্যবহৃত হয়। তাহলে এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। হাফ অ্যাডারের অসুবিধা কি? বর্তনীতে 1+1 প্রক্রিয়াকরণে, বাইনারি প্রক্রিয়াকরণে হাফ অ্যাডার ব্যবহার করা যায় না, হবে না? পরীক্ষা কিন্তু 2 নম্বরের প্রশ্ন এখান থেকে প্রশ্ন হতে পারে। তো আমার মনে হয় আমি একেবারেই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, ধন্যবাদের পর্যায়ে চলে এসেছি। আসলে আমি তোমাদেরকে ধন্যবাদ দেব, কারণ তোমরা অনেকক্ষণ যাবৎ আমার ক্লাসটিকে অনুসরণ করছো, অনেকেই যুক্ত হয়েছে, অনেকেই কমেন্ট করেছো, ইন্টারেক্টিভ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। দারুণ একটা ক্লাস হলো। থ্যাংক ইউ স্যার আহিয়ানা অপি, ধন্যবাদ স্যার শহীদুল ইসলাম রিকন, থ্যাংক ইউ রিকন তোমাকে। তারপরে তারেক আজিজ, বেস্ট বেস্ট, থ্যাংক ইউ তারেক আজিজ। মনির মাহমুদুল নাহিম মনির তার যুক্ত হওয়ার কারণে খুব ভালোভাবে বুঝতে পেরে, থ্যাংক ইউ। প্রত্যেকটা ক্লাসেই শুরু থেকে যুক্ত হতে হবে, তাহলে ধারাবাহিকতা বুঝতে পারবা। আসলে আমাদের এই যত চেষ্টা সব কিন্তু তোমাদের জন্য। তোমরা যদি একটু বিষয়টা থেকে লাভবান হও, আমরা আসলে মানে লাভবান হব এবং কষ্টটুকু সেটা সার্থক হবে। ফারিয়া এফ রহমান, আচ্ছা স্যার ভাই, থ্যাংক ইউ ভাই তোমাকেও। তাওসিয়া বিনতে জয়, থ্যাংক ইউ। ফারিয়া এফ ফারা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে সুমাই ইয়াসমিন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই ক্লাসটি